ফ্রান্সের উত্তর পূর্বে অবস্থিত ঐতিহাসিক এই শ্যাম্পেন অঞ্চলটা হলো ফরাসি ওয়াইন উৎপাদনকারী অঞ্চল, যা ঝলমলে সাদা ওয়াইন উৎপাদন করার জন্য জনপ্রিয়। ফরাসি সংস্কৃতি তার ওয়াইন উৎপাদনের উন্নয়নের শিখরে থাকায় এই দেশটিকে ওয়াইনের দেশ বা দ্য কান্ট্রি অফ ওয়াইনও বলা হয়। এবার আসি এই শ্যাম্পেন অঞ্চলের পরবর্তী প্রধান পর্যটন কেন্দ্রে, যেটা হচ্ছে নোট্রে দাম রেইমস ক্যাথিড্রাল, যেটা বাৎসরিক প্রায় 10 লক্ষ দর্শনার্থীকে আকর্ষণ করে। এই ক্যাথিড্রালটি ফ্রান্সের রাজাদের রাজ্যাভিষেকের ঐতিহাসিক স্থান হিসেবেও পরিচিত। শুধু তাই না, এই পুরো অঞ্চলটাই শ্যাম্পেন বা ওয়াইনের বাণিজ্যের প্রধান কেন্দ্রবিন্দু। This one, for example, they are in 5 minutes from Épernay. It's from the village of Chouilly. Est-ce que vous voulez un champagne? চলুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নিই ফ্রান্সের কোণে লুকিয়ে থাকা ঐতিহাসিক শ্যাম্পেন অঞ্চলের বিভিন্ন ইতিহাসের কথা। নমস্কার সবাইকে, স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আমি বিদিশা, আর আজ আমাদের গন্তব্য হচ্ছে ফ্রান্সের একটা বিখ্যাত জায়গা শ্যাম্পেন রিজিয়ন, যেটা ওয়াইন বা শ্যাম্পেন উৎপাদনের জন্য বিশ্বে খ্যাতি লাভ করেছে। প্যারিস থেকে শ্যাম্পেন যাওয়ার এই ডে ট্রিপটা আমরা সম্পূর্ণ করব প্যারিসের এক লোকাল ট্রাভেল এজেন্সির মাধ্যমে। আমরা তাই সকাল সকাল তারই এখন পিক আপ পয়েন্টে চলে এসেছি এবং বাসেও উঠে পড়েছি ঠিক টাইমের মধ্যে। প্যারিস থেকে প্রায় 150 কিলোমিটার দূরে অবস্থিত এই শ্যাম্পেন এরিয়াটা, যেটা যেতে আমাদের প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে গেছিল। রেইম শহরে প্রবেশ করতেই প্রথমেই চোখে পড়ে একটা শ্যাম্পেন হাউস। এই শহরের প্রতিটা কোণে লুকিয়ে রয়েছে নানান অজানা ইতিহাস। এখন যে জায়গাটা ক্রস করতে চলেছি সেই জায়গাটার নাম হচ্ছে প্যালেস রয়্যাল, আর মধ্যে যে বড় স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন ওটা রাজা লুইস পঞ্চদশের একটা ব্রোঞ্জের মূর্তি। শ্যাম্পেন অঞ্চলের উত্তর প্রান্তে অবস্থিত এই রেইম শহরের প্রধান কেন্দ্রবিন্দুই হল এই ক্যাথিড্রালটা, যেটার নাম ক্যাথিড্রাল অফ নোট্রে দাম অফ রেইমস, যেটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। 1996 সালে প্রথম এই রেইমসের ক্যাথিড্রালে ফ্রান্সের রাজার রাজ্যাভিষেকের কার্য শুরু হয়েছিল। এই কারণে ফরাসি ভাষায় রেইমস শহরকে লা সিতে দু সাক্রে বা রাজকর্ষণের শহরও বলা হয়। ফ্রান্সের রাজাদের রাজ্যাভিষেকের ঐতিহ্যবাহী স্থান হিসেবে রেইমস ফরাসি রাজতন্ত্রের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিক ভূমিকা পালন করে। 1991 সালে রেইমস ক্যাথিড্রাল ও তার সংলগ্ন প্রাসাদ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে তালিকাভুক্ত হয়েছিল তার ফরাসি রাজতন্ত্রের কাছে ঐতিহাসিক গুরুত্ব ও অসাধারণ স্থাপত্যের জন্য। ধারণা করা হয় যে 5ম শতাব্দীর গোড়ার দিকে বিশপ নিকাসিয়াস এই ক্যাথিড্রালটি প্রতিষ্ঠা করেছিলেন। প্রায় 1 শতাব্দী পরে রেইমসের বিশপ সেন্ট রিমিগিয়াস ক্লোভিস্কোকে এখানে খ্রিস্টান হিসেবে দীক্ষিত করেছিলেন। তিনিই প্রথম ফরাসি রাজা যিনি এই ধর্ম অনুষ্ঠানটি গ্রহণ করেছিলেন। এখন আমরা শুনে নেব আমাদের ট্যুর গাইডের মুখে এখানকার ইতিহাস। Those are basically thin, the walls thinner so that they can be higher, and the windows like more huge depth. So we could actually do it because like the stained glass windows. I didn't see that here. Are super big, and like when you're gonna do the tour, like the ones that were pumped and still are solid. They didn't change that because they didn't have any electric. Then they basically they're like a symbol of what happened. So ভাবতেও অবাক লাগে, ফ্রান্সের প্রতিটা রাজাই তার রাজত্ব গ্রহণ বা মুকুট ধারণ করার জন্যে এই চার্চেই সকলকে আসতে হতো। ফরাসি বিপ্লবের সময় ক্যাথিড্রালটি সামান্য ক্ষতিগ্রস্ত হলেও 1900 শতাব্দীতে এই চার্চটিকে পুনরুদ্ধার করা হয়। শুধু ইতিহাস বলা ভুল হবে,
এই ক্যাথিড্রালটির ভাস্কর্যের সুন্দরতা দেখার জন্য প্রতি বছর 10 লক্ষেরও বেশি পর্যটক এই স্থানে উপস্থিত হন। এই চার্চটি বাইরে থেকে যতটা সুন্দর, ভেতরটাও ততটাই মনমুগ্ধ করার মতো। ক্যাথিড্রালটির প্রতিটা দেওয়ালেই রয়েছে সূক্ষ্ম সূক্ষ্ম হাজার কারুকার্য। শুধু ফরাসি বিপ্লবের সময় না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও আবারও এই ক্যাথিড্রালটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। জার্মান সৈন্যরা যখন ফ্রান্সে প্রবেশ করে, তখন প্যারিস যাওয়ার পথে ওরা রেইম শহরকে অতিক্রম করে। তখন জার্মান সৈন্যরা এই ঐতিহাসিক ক্যাথিড্রালটি ভাঙার চেষ্টা করে বিভিন্নভাবে। তারই কিছু প্রমাণ এখনও ক্যাথিড্রালটির গায়ে রয়ে গেছে। তবে 20 শতাব্দীতে আবার এই চার্চটি পুনরুদ্ধার করা হয়েছিল। এখন আমরা চলে এসেছি বাসের কাছে। এবার আমরা রেইম শহর থেকে বেরিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যে। সেটা হচ্ছে এই শ্যাম্পেন রিজিয়নের দ্বিতীয় বৃহত্তম শহর এপার্নে, মানে এই শ্যাম্পেন হাউসের বাণিজ্যের কেন্দ্রবিন্দুর দ্বিতীয় শহরে। রেইমস থেকে এপার্নে যাওয়ার রাস্তাটা ছিল খুব সুন্দর। রাস্তার দুধারে রয়েছে বিস্তীর্ণ আঙুরের ক্ষেত, আবার কিছু কিছু জায়গায় আঙুরও ধরে রয়েছে। আমি আর আমার হাজবেন্ড কোনো রকমের অ্যালকোহল বা ড্রিঙ্ক পান না করলেও, যেহেতু আমরা ফ্রান্সে আছি, তাই একবার আমাদের এই শ্যাম্পেন রিজিয়নটা আসার ইচ্ছে ছিল। সেজন্য আজ আমরা দুজন এসে উপস্থিত হয়েছি এই বিশ্ববিখ্যাত শ্যাম্পেন এরিয়াতে। এই এপার্নে শহরে রয়েছে বড় বড় শ্যাম্পেন হাউস। আর আপনারা যদি এরকম কোনো শ্যাম্পেন হাউসের ট্যুর করতে যান, তাহলে তার অ্যাপয়েন্টমেন্ট আপনাদের আগে থেকেই বুক করে নিতে হবে। এই এরিয়ার শ্যাম্পেন হাউস থেকে ব্রিটিশ রয়্যাল ফ্যামিলি আর আমেরিকার হোয়াইট হাউসের মতো বড় বড় জায়গায় শ্যাম্পেন পাঠানো হয়। এখন আমাদের বাস এই এপার্নে শহরে 2 ঘন্টা দাঁড়াবে। এই শহরে আমরা আমাদের লাঞ্চ সারবো আর তার সাথে 2-1টা শ্যাম্পেন হাউসও ঘুরে দেখব। এখন তাহলে যাওয়া যাক আমাদের ট্যুর গাইডের সাথে। হাঁস মুরগির বাচ্চাদের মতো এখন আমরা আমাদের ট্যুর গাইডের পথ অনুসরণ করছি। এখন আমরা এখান থেকে যাব একটা শ্যাম্পেন স্টোরে আর জেনে নেব বিভিন্ন রকমের লোকাল শ্যাম্পেন সম্পর্কে। For example, this brewer he is at 40 minutes from Épernay. Okay. This one, for example, they are in 5 minutes from Épernay. It's from the village of Chouilly, just next to Épernay. Chouilly is the beginning of Côte des Blancs area, so it's mostly Chardonnay, but they have also Pinot Noir and Meunier. So this one is a classic mixed in Champagne, like this one, but with mostly white grapes, with mostly Chardonnay at 64%. Okay. So it will be a little bit more fine and delicate, a little bit more mineral and crisp than this one. It will be stronger because we have mostly black grapes. Okay, so basically, according to you, black grapes are those are more strong. Yeah, it's strong, exactly. And, Yeah. Black grapes is fruitier, stronger, and more, a little bit more powerful. And when it's Chardonnay, it's more fine, delicate, more. It's lighter than the black grapes. Yeah. And do you have any idea how much percentage of alcohols? It's 12, always 12. Always 12%. Yeah, Champagne it's always And yeah. just a silly question: do you have something without alcohol? Like, is there any champagne which is without alcohol? No, I don't have it. I have some wine without alcohol, but it's still wine. Fine, still non-alcohol wine, red or white, but not from Champagne. Well, obviously because. But I don't know. champagne I is think always- I think it doesn't exist. I think it exists, sparkling, but not with the mentioned champagne inside. Yes, Yeah. because champagne is always with wine. Yeah, exactly. With Yeah, it's alcohol. alcohol. Yeah. Well, So we have those two different. So or after another brand, very nice.
just here. It's a champagne house, Beaumont des Crayères. It's a cooperative just next to Épernay. So cooperative, you know, the small winery bring their grape, their juice, and after this champagne, Beaumont des Crayères, this cooperative produced a very nice champagne. And the Grand Prestige is also with a 3 grape variety, and it's very representative of the terroir. And it's with 8 grams of sugar per liter, 3 years in their cellar, and it's also very nice. And it exists with a normal bottle at 29 euros, special edition, painted by a local artist. There is little bit of difference in taste, like this one and what you showed me here. Yeah, but it will be closer to the first one I showed you. Yeah, it will be a little bit, but yeah, same dosage, practically same grapes, practically same blend, and practically the same time in the cellar, so it should be more or less close taste. Yeah, exactly. Okay, good. But what I showed you here now, it's a 3 grape variety, because now you don't know if you prefer Chardonnay, Pinot Noir or Meunier. So when you don't know, এখন লাঞ্চ সারার পর বেরিয়ে গেছি এপার্নে শহরটা পায়ে হেঁটে ঘুরে দেখার জন্যে। ফ্রান্সের এক একটা শহর এক এক রকম, কোনো শহরের সাথে কোনো শহরের যেন কোনো মিল নেই। তারই মধ্যে আমি খুঁজে পেয়েছি আমাদের দেশের মতো গাঁদা ফুল। ফ্রান্সের প্রায় প্রতিটা শহরেই যেন লুকিয়ে রয়েছে নানান অজানা ইতিহাস। শহরটা খুব বেশি বড় না হওয়ায় পায়ে হেঁটেই আমরা অনেকটা অংশ দেখে ফেলেছি। এখন আমরা রওনা দেব আজকের ডে ট্রিপের শেষ গন্তব্যে, যার জন্য আমরা সকলেই অপেক্ষা করেছিলাম। সেটা হচ্ছে শ্যাম্পেন রিজিয়নের ভাইনয়ার্ড, যেখানে শ্যাম্পেন তৈরি করা হচ্ছে। এখন আমরা পৌঁছে যাব সেই জায়গাতেই। জুন জুলাই থেকে সেপ্টেম্বর মাসে এই এরিয়াতে আঙ্গুর চাষের জন্য আদর্শ জলবায়ু থাকায় এই সময় বিস্তীর্ণ অঞ্চল জুড়ে 3 রকমের আঙ্গুর চাষ করা হয়। এই অঞ্চলে উৎপাদিত প্রধান আঙ্গুরগুলির মধ্যে রয়েছে চারডনে, পিনো নয়া আর পিনো মিউনিয়া। চারডনে আঙ্গুর বেসিক্যালি হোয়াইট ওয়াইনের জন্য চাষ করা হয়, যেটা হচ্ছে গ্রিন রঙের আঙ্গুর, আর পিনো নয়া হচ্ছে এখানকার রেড ওয়াইনের জন্য বিখ্যাত। আর এই শ্যাম্পেন অঞ্চলের 1/3 অংশে পিনো মুনিয়ে আঙ্গুর চাষ করা হয়, যেটা শ্যাম্পেনের জন্য বেশি ব্যবহার করা হয়। এই অঞ্চলটি মধ্যযুগ থেকেই উন্নত মানের ওয়াইন উৎপন্ন করার জন্য খ্যাতি লাভ করেছিল। শুধু যে ওয়াইন বা শ্যাম্পেন এই অঞ্চলে উৎপন্ন হচ্ছে তা না, এখানে নন স্পার্কলিং স্টিল ওয়াইনও তৈরি হয়। এখন আমরা চলে এসেছি এখানকার আর একটা বিখ্যাত ভাইনয়ার্ডে, মানে যেখানে শ্যাম্পেন তৈরি হয়। চলুন এখন তাহলে ওই ফ্যাক্টরিটাই ঘুরে দেখা যাক। Just the harvest. So the harvest has to be done only by hand in Champagne. We are not allowed to use any machine. That's why we estimate that there are around 120,000 people coming to pick the grapes during the harvest time. Here we don't hire the pickers because we are a cooperative, which is a group of wine growers working. সামনে যে নীল যন্ত্রটা দেখতে পাচ্ছেন, আঙ্গুর তোলার পর প্রথমে আঙ্গুরকে এখানে এনে এখান থেকে কিছু শ্রমিকের মাধ্যমে আঙ্গুর পিষে তার রস বের করা হয়। Produce champagne. So it's called the rebèche, and it is evacuated to the distillery to produce a liquor. No, touch it. You have to taste this one. You drink it like juice. After you don't feel like you've been drinking juice, but at the beginning you drink it like juice. This is each month of the year. But this one is quite old. Not that old because it was the case when I was a teenager yesterday. Yeah, the pressing moment is still in October. And now with the climate change, it's the vine. But it is the only work in the vineyard for which you need a diploma. It's really complicated.
to cut the vine. There are 3 ways around it. এই দেওয়ালে আঙ্গুর চাষের মাস অনুযায়ী প্রতিটা ধাপের বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। এখন আমরা সকলে প্রবেশ করতে চলেছি শ্যাম্পেন ফ্যাক্টরির মধ্যে। You are at 6 meters high. So imagine the size of the baby. It can contain 66,500 bottles. Just enough for a good party. My birthday. So you have to remember one thing, is that champagne is a wine, like another wine, but a wine which is fermented twice. That is why we first need এই এক একটা কন্টেনার থেকে কটা শ্যাম্পেনের বোতল একবারে তৈরি করা যেতে পারে সেটা শুনলে হয়তো অবাক হয়ে যাবেন। এই কন্টেনার থেকে 66,500টা বোতল শ্যাম্পেন উৎপন্ন করা হয়। এই অঞ্চলের অনেক আঙ্গুর উৎপাদন স্থান এবং ওয়াইন হাউস 2015 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হয়। চলুন এখন তাহলে জেনে নিই এই শ্যাম্পেন তৈরির ধাপগুলো। প্রথমে আঙ্গুর চাষ করা হয় এবং আঙ্গুর তোলার পর সেকেন্ড স্টেপে সেটাকে প্রেসিং এবং সেটিং করার জন্য কিছু লেবারের ব্যবহার করা হয়। তারপর তৃতীয় ধাপে সেটাকে ফার্মেন্টেশন বা গাঁজানোর জন্য কিছুদিন রেখে দেওয়া হয়। 4 নম্বর ধাপটা এই এরিয়ার শ্যাম্পেনের মান উন্নয়ন আর টেস্টের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট একটা স্টেপ। এখানে 2টি গাজন প্রক্রিয়া ব্যবহার করা হয়। প্রথম হচ্ছে ইস্ট জড়িত অ্যালকোহল এবং দ্বিতীয় হচ্ছে ব্যাকটেরিয়া জড়িত ম্যালোল্যাকটিক প্রক্রিয়া এখানে ইউজ করা হয় এর টেস্ট বৃদ্ধি করার জন্যে। এর পরের ধাপে এই ওয়াইন বা শ্যাম্পেনটাকে আবার দ্বিতীয়বার গাঁজনের জন্য বেশ কয়েক মাস এইভাবেই ফেলে রাখা হয়। এর পরের ধাপে ফার্মেন্টেশন প্রসেস কমপ্লিট হওয়ার পর এরপর ওয়াইনটার মধ্যে থেকে সেই ইস্ট সেলগুলো রিমুভ করে ওই ওয়াইনকে বেশ কয়েক বছর ঠান্ডা কোনো জায়গায় ফেলে রাখা হয়। ওয়াইন বা শ্যাম্পেন যত পুরনো হবে, মানে 5 বছরের উপর হলে সেই শ্যাম্পেন তত বেশি এক্সপেন্সিভ হবে। আর শ্যাম্পেন তৈরির লাস্ট ধাপটা হলো ডিসগর্জমেন্ট অ্যান্ড ডোজেজ। এই ধাপে স্বাদ অনুযায়ী সাদা ওয়াইন, ব্র্যান্ডি বা চিনির মিশ্রণ করা হয় এবং কার্বন ডাই অক্সাইডকে ধরে রাখার জন্য বোতলের মুখে একটা কর্ক লাগানো হয় এবং বোতলের লেবেলিং সম্পূর্ণ করা হয়। They didn't have any press, so they were not able to produce their own champagne. They had to sell their grapes to others. And in 1929, the priest of the village and villages nearby, এখন আমরা এসেছি ওয়াইনারি মিউজিয়ামে, যেখানে 1700 এবং 1800 শতাব্দীর ওয়াইন তৈরি করার কিছু মেশিন এখনও উপস্থিত আছে। ইইউ এর আইন বা ফ্রান্সের আইন অনুযায়ী শ্যাম্পেন শব্দটি কেবলমাত্র প্যারিস থেকে প্রায় 160 কিলোমিটার পূর্বে অবস্থিত এই অঞ্চল থেকে আসা ওয়াইনগুলো বা শ্যাম্পেনগুলোর জন্যই সংরক্ষিত আছে। এই এরিয়ার বাইরে অন্য কোনো কান্ট্রি বা পৃথিবীর অন্য কোনো জায়গার কোনো কোম্পানি শ্যাম্পেন কথাটা ইউজ করতে পারবে না। একমাত্র শ্যাম্পেন এরিয়াতে অবস্থিত কোম্পানিগুলোই এই শ্যাম্পেন শব্দটি ব্যবহার করতে পারবে। এখন আমরা আজকের ডে ট্রিপের একদম শেষ মুহূর্তে এসে দাঁড়িয়েছি। যে শ্যাম্পেন হাউসে আমাদের আজকে বুকিং ছিল, সেই শ্যাম্পেন হাউস থেকে এখন প্রতিজনকে 3 গ্লাস করে এখানকার বেস্ট ফ্লেভার্ড শ্যাম্পেন টেস্ট করতে দেবে। যেহেতু আমরা দুজন কোনো রকম অ্যালকোহল কনজিউম করি না, তাই আমরা দুজন বাদ দিয়ে বাকি ট্রিপের সমস্ত মেম্বাররা এই 3 গ্লাস শ্যাম্পেনের জন্য সারাদিন অপেক্ষা করেছিল। এখানে সবাই শ্যাম্পেন টেস্ট করুক। চলুন ততক্ষণ আমরা দেখে নিই উপর থেকে এই শ্যাম্পেন এরিয়াটা কেমন লাগে।
দিন শেষে এখন বাড়ি ফেরার পালা। ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা যদি একটু পাশে দাঁড়ান তাহলে আমরা আরও ভিডিও আনার জন্য উৎসাহিত হব। দেখা হবে অন্য কোনো ব্লগে। ভালো থাকবেন সকলে।